আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর দিক তাকাইলে ঘৃণা লাগে সবারই। রামিসার মতো একটা মেয়ে যেখানে নিজের বাসা থেকে এমন একটা ঘটনার শিকার হইতে পারে, সেইখানে পৃথিবীতে কোন জায়গা মানুষ নিরাপদ থাকবে, কোন জায়গা আপনার সন্তান নিরাপদ থাকবে? বাংলাদেশের আইন প্রশাসন যদি ঠিকঠাক মতো চালাইতে না পারে, তাদেরকে বহিষ্কার করেন, তাদেরকে সাসপেন্ড করেন চাকরি থেকে, কেন আইন শক্ত হবে না? কারণ বাংলাদেশে অভাবটা কিসের? মানুষের কোনো অভাব নাই, জনসংখ্যার কোনো অভাব নাই, পুলিশের কোনো অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, তারপর কেন বাংলাদেশের আইন ঠিক হবে না? এটা হলো আমার কথা। এমন একটা ঘটনা যদি সৌদি আরবে ঘটতো, তাহলে সারা পৃথিবীর মানুষ দেখতে পারতো লাইভ সম্প্রচার, যে বিচার কাকে বলা হয়। আপনি চিন্তা করেন, সৌদি আরবের যে সমস্ত মেয়েরা আছে বা ছোটো ছোটো বাচ্চারা আছে, যদি ভুলেও কোনো একটা বাচ্চা ছেলেকে যদি আপনি একটু ডিস্টার্ব করেন, সেই বাচ্চা ছেলে যদি পুলিশের কাছে কমপ্লেন করে ও আমাকে ডিস্টার্ব করছে, তাহলে আপনার অবস্থা কিন্তু 12টা বেজে যাবে। বাংলাদেশে এমন এমন ঘটনা ঘটে যায়, তারপরও তারা কোনো বিচার পায় না। আর এই বিচার পাবেই বা কীভাবে? যদি আপনার মূল শিকড় যদি শক্ত না থাকে, তাহলে কোনো দিন সেই দেশে কোনো আইনের শাসন প্রয়োগ করা সম্ভব না। রামেচার ঘটনাটা হয়তো বা বেশি পপুলার হয়ে গেছে, যার প্রয়োজনে এতটা সামনে চলে আসে। এরকম ঘটনা বাংলাদেশে কিন্তু হাজার হাজার প্রতিনিয়ত ঘটতেছে, কিন্তু সেই সমস্ত বিষয়গুলো চাপা পড়ে যাইতেছে শুধুমাত্র আইনের কারণে। আমাদের নাগরিক, সাধারণ নাগরিকের কেন চিল্লাইতে হবে? সাধারণ নাগরিকের কেন আন্দোলন করতে হবে যে এটার আমরা বিচার চাই? পুলিশ প্রশাসন কি করে? সাধারণ মানুষের টাকা পয়সা নিয়ে তারা সংসার চালাবে, তারা বেতন পাবে, তারা সব কিছু করবে, মৌজ মাস্তি করবে, অথচ যে কোনো একটা বিপদে পড়লে আমাদেরই তখন আন্দোলন করতে হবে। বাংলাদেশে যেই আইন কারণ আছে, এগুলো সেই ব্রিটিশ আমল থেকে শুরু হয়ে আসছে, এখন পর্যন্ত এগুলো প্রয়োগ করা হইতেছে। বর্তমানে অনেক ডিজিটাল আইন করা হয়েছে, যেগুলো সাধারণ মানুষের উপর আরও ভোগান্তি বাড়ছে। কেন ভালো একটা আইন কার্যকর করেন আপনারা, যেগুলো দেশের মানুষের জন্য ভালো হবে। প্রত্যেকটা আসামি ধরার পরে পুলিশ এমন একটা নাটক করে যে আসামি ছিল আপনার মাদকাসক্ত, এইটা ওইটা সেইটা। যেই মানুষ নিজের মাকে চিনে, বাপকে চিনে, নিজের সন্তানকে চিনে, নিজের বউকে চিনে, অথচ তাকে ধরার পরে মাদকাসক্ত বলে এটা মনে করেন মামলাটা উল্টা দিকে ঘুরে নিয়ে যায়। তাই হলো বর্তমানে বাংলাদেশের পুলিশের একটা খাসিলাত। যারা সৌদি আরবের মধ্যে অবৈধ গাড়িতে মাল টাল টানেন, দেখেন তাদের পরিস্থিতি কি। একটা গাড়িতে কালো গ্লাস লাগানো ছিল, যার ফলে কিন্তু এটাকে দাবড়ায় সিনেমা স্টাইলে ধরে তারপর পুলিশে চেক করতেছে। এখন আকামা টাকামা সব নিয়ে গেছে, এখন অনেক ঝামেলা করতেছে। একটু জুম করে দেখে, আপনারা দেখতে থাকুন। পুরোটাই সিনেমা স্টাইলে তারা দাবড়ায় ধরে তারপরে গাড়ি মাঝখানে ফেলায়, দুই পাশে দুটো পুলিশের গাড়ি দেখে এরপরে কিন্তু এটারে চেক দিছে। ওই যে কালো গ্লাস লাগানো, মানে উপরে কালো পেপার লাগানো, এটা কিন্তু সৌদি আরবে কঠিন একটা অপরাধ। এখন ওরে ধরে হয়তো মামলা টামলা দিয়ে দিবে। পুরো গাড়ি তন্ন তন্ন করে চেক দিছে কালো গ্লাস লাগানো এই কারণে। এখন এটা ধরে হয়তো মামলা দিয়ে দিবে। তাই আপনারা যারা বাংলাদেশে গাড়ি চালান, অত্যন্ত সাবধানে। আজকে বৃহস্পতিবার সকালবেলা দেখেন কি পরিমাণ ধুলাঝড় হইতেছে সৌদি আরবে। বেশি ক্ষেত্রে যারা বাইরে কাজ করে তাদের জন্য ধুলাঝড় হইতেছে প্রচণ্ড পরিমাণ ক্ষতিকর একটা বিষয়। কারণ আপনি রোদে বৃষ্টিতে যতই ভিজেন, এতে কিন্তু কোনো রকমের ক্ষতি নাই। আর এই সৌদি আরবের এই ধুলাটা প্রচুর পরিমাণ ক্ষতিকর, কারণ এটা সরাসরি শ্বাস প্রশ্বাসের ভিতরে যায়, আপনার অনেক পরিমাণ ক্ষতি করে। এরকম ধুলার মধ্যে যারা কাজ করে, দেখবেন কিছুদিন পরেই তারা ঠিকঠাক মতো কথা বলতে পারে না বা ঠিক মতো শ্বাস নিতে পারে না। হয়তো বা আপনার একদিন দুই দিনে কোনো সমস্যা হবে না, কিন্তু দীর্ঘদিন এখানে থাকলে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর এরকম একটা যে কাজ করা হয় এই সমস্ত ধুলাঝড়ের ভিতরে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ক্ষতি হয়। সাধারণত আমি আমার কথাই বলি, আমার কিন্তু আগে ঠান্ডা পানি খাওয়া নিষেধ করতো, বর্তমানে কিন্তু আমার প্রচুর পরিমাণ সমস্যা, মানে একবেলা ঠান্ডা পানি খেলেই আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। যেহেতু বাংলাদেশি মানুষ বা আপনি যে দেশের মানুষ হয়ে থাকেন না কেন, অনেক ভিডিও দেখা গেছে আমার ইন্ডিয়ার মানুষ দেখে বা পাকিস্তানি মানুষও দেখে। এখন যার যার কান্ট্রিতে যে সমস্ত ওয়েদার আছে, সেই সমস্ত ওয়েদারের মধ্যে আমাদের কাজ করার নিয়ম। তারপর দেখা গেছে যে আমাদের কিন্তু রিজিকের প্রয়োজনে বিভিন্ন জায়গায় বেরোতে হয় বা বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় কিন্তু বেরোতে হয়। এখন চেষ্টা করবেন নিজেদের বাড়ি যে সমস্ত ভাবে বসবাস করছেন, অন্য জায়গায় যায় সেম সেরকমভাবে চলার চেষ্টা করবেন। এখন দেখা গেছে কিছুটা একটু উল্টাপাল্টা হবে, তবে সেটা মানানসইভাবে নিতে হবে আস্তে আস্তে। যেমন অনেক কিছু আছে আপনাকে মেনে নিতে হবে, যেমন অতিরিক্ত ঠান্ডা পানি আপনার জন্য খাওয়া প্রচুর পরিমাণ ক্ষতিকর। কারণ আপনি যেহেতু বাংলাদেশে থাকেন বা যে যে দেশে থাকেন না কোনো, ঠান্ডা পানি যখন খান হালকা পাতলা খান, একটু ঠান্ডা খান ফ্রিজের বা পানি টানি কিছু খান এগুলা। আর যখন আপনি বাইরের দেশে থাকবেন, তখন কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা পানি আপনার খোলামেলা জায়গা পাওয়া যায়। এগুলো নিয়মিত খাইতে থাকলে একটা সময় দেখা যাবে যে আপনার গলা বসে যাবে, প্লাস সেই সাথে প্রচুর পরিমাণ কণ্ঠনালী বা শ্বাসনালীতে অনেক রকমের সমস্যা দেখা দিবে। এই জন্য চেষ্টা করবেন একেবারে সুন্দরভাবে চলার জন্য, মানুষ যে কথা বলে এই সমস্ত কথা মেনে নেওয়ার জন্য। আমারে কিন্তু অনেক মানুষ বলছে যে ঠান্ডা পানি খায় না, আমি কারো কথা না শুনে কিন্তু নিয়মিত একটানা 3 বছর 3.5 বছর খাই গেছি। পরবর্তীতে আমার হঠাৎ করে কিন্তু ঠান্ডা লেগে, এখন যদি আমি একটা যে কোনো ঠান্ডা কিছু খাই, আমার রাত্রে কিন্তু কাশ হবে, প্রচুর পরিমাণে গলা বসে যাবে। তা এরকম একটা সমস্যা। যেমন আপনি যদি বাইরে মাস্ক ছাড়া খোলামেলা জায়গায় কাজ করেন,
প্রচুর পরিমাণ ক্ষতি করে এটা, কিন্তু মানে কি পরিমাণ ক্ষতি করে এটা এখন আমি বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না। অনেকে দেখবেন যে আপনার বাংলাদেশে যায় হুট করে কিন্তু মারা যায়, যারা দেখা গেছে আপনার একটা না 10 বছর 5 বছর 7 বছর 15 বছর বিদেশ করে যখন বাংলাদেশে চলে যায়, তখন কিন্তু দেখা গেছে হুট করে জানবেন দেখবেন যে সে কিন্তু মারা গেছে। কেন মারা যায়? কারণ আপনার যে দেশে বসবাস করতেন ওই দেশের ওয়েদার আর আপনার দেশের ওয়েদার বা আপনার ওই দেশের মানুষের মন মানসিকতা এক না, যার প্রয়োজনে মানুষ কিন্তু বেশিরভাগই স্ট্রোক করে মারা যায়। দেখতেছেন রোডের মাঝখানে একটা স্পিড ব্রেকার ক্যামেরা লাগাই দিছে। এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির কাজ আছে। যদি গাড়ির নাম্বার আপনার প্লেট না থাকে তাহলে কিন্তু আপনার জন্য মামলা হবে। আপনার জন্য নাম্বার ছাড়া মামলা কিন্তু হবে, কারণ এখানে স্পষ্ট আপনাকে দেখা যাবে আপনার গাড়ির কি সমস্ত কিছু কিন্তু দেখা যাবে। আপনার ফেস দিয়ে সরাসরি কিন্তু মামলা হবে। এখানে আপনি সিট বেল্ট না পড়লে মামলা হবে। এরপরে গাড়ির বিভিন্ন রকমের কাগজপাতি ঠিক না থাকলে মামলা হবে অটোমেটিক এই ক্যামেরায়। এগুলো কিন্তু অত্যন্ত শক্তিশালী ক্যামেরা। দেখেন এখানে প্রায় 4টা ক্যামেরা লাগানো আছে। সৌদি আরবের রাস্তা অনেক সময় দেখবেন যে আশপাশের রোডের যে কোনো জায়গায় হুট করে চোরাই ক্যামেরা লাগাই থুয়ে দেয়। এটা কিন্তু আপনার আইন কারণ সঠিকভাবে মানেন কিনা এটা যাচাই করার জন্য কিন্তু এই ক্যামেরাগুলো বসানো থাকে। অনেক সময় দেখবেন রাস্তার আশপাশে ছোট ছোট ক্যামেরা বসানো থাকে ব্যাটারির মাধ্যমে। নতুন একটা পেট্রোল পাম্পের কাজ চলতেছে, কিছুদিন পরে হয়তো বা এটা রানিং হয়ে যাবে। সৌদি আরবে যদি আপনি বিজনেস করেন তাহলে কিন্তু অল্প সময় অনেক বেশি লাভবান হতে পারেন। তবে চালানটা বর্তমানে একটু বেশি লাগে, কারণ সব কিছুরই কিন্তু দামটা তুলনামূলক একটু বেশি। তারপরে আবার এটা একটা হিসাব দেয়, আপনি যদি সর্বনিম্ন আপনি 10 থেকে 20 লক্ষ টাকার একটা বাজেট রাখতে পারেন তাহলে কিন্তু অনেক ভালোভাবে সৌদি আরবে ব্যবসা করতে পারেন। সেই ক্ষেত্রে বাংলাদেশে 20 লক্ষ টাকা খরচ করে যে ব্যবসা করবেন, এইখানে কিন্তু আপনি 10 লক্ষ টাকা খরচ করে তার সাথে বেশি প্রতি মাসে ইনকাম করতে পারবেন। এখানে ব্যবসা করতে গেলে আপনার অনেক বেশি আয় থাকবে। এর কারণ আমাদের দেশের টাকার মান আর এই দেশের টাকার মান কিন্তু এক না। একটা ধারণা দেই যে আপনি আনুমানিক কত টাকা ইনকাম করতে পারেন 20 লক্ষ টাকা ব্যয় করে। আপনি যদি সৌদি আরবে 20 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে দেখা গেছে যে আপনার প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা আপনি কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন। তবে এটা অ্যাকুরেটভাবে বলা যায় না, কারণ ব্যবসা এমন একটা জিনিস, কে কত টাকা ইনকাম করে অন্য মানুষের কিন্তু তার প্রতি কোনো ধারণা নাই। তবে আমি যতটুকু কাজ করি বা আমার যে আইডিয়া আছে সেই আইডিয়া থেকে আপনাদেরকে কথাটা বললাম। হয়তো বা এর চেয়ে অনেক ডাবল ইনকাম করতে পারেন, আবার দেখা গেছে যে আপনি এর চেয়ে ডাবল কম ইনকামও করতে পারেন। সেই সুযোগ কিন্তু সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করে। টাকা ইনকাম করা এত সহজ না। আমি আপনাদেরকে একটা লোক দেখাই, একটু জুম করি। এই যে দেখতেছেন ক্যাপ মাথায় দিয়ে একটা লোক, উনি কিন্তু মসজিদের একটা মানে বলে, এটা কি বলে, মসজিদের একটা মুয়াজ্জিন বলে, মানে উনি নামাজ পড়ায়, সেই সাথে মসজিদের দেখভাল করে, দেখাশোনা করে। একজন ইমাম কিন্তু মসজিদের সবার শত শত হাজার হাজার মানুষের নামাজ আদায় করায়। সেই ব্যক্তি দেখেন কি ভাব ধরে মাল সাবানা কুড়াইতেছে সৌদি আরবে, এগুলো করে সে বিক্রি করতেছে। তা যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাই ভাই, টাকা কামাই করা এত সহজ না। এই লোক যখন মসজিদে ইমামতি করে তখন তাকে দেখলে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে এই মানুষটা মসজিদের একজন ইমাম। মাশাআল্লাহ, ওনার কণ্ঠ খুব সুন্দর, সেই সাথে অনেক বেশি কিন্তু দক্ষতা একজন আরবি জানা মানুষ। সে কিন্তু বাইরেই সেইভাবে কাজ করতেছে। আমার ক্যামেরা আরও জুম হবে, আমি আরও জুম করব না, কারণ হয়তো তার ফেসটা অনেকেই চিনতে পারেন। এই যে দেখেন ফেসটা কি সুন্দর আটকায়, তারপরে সে এই ধরনের কাজ করতেছে। যাক, আমি কোনো কাজকে ছোটো মনে করি না, কাজ তো কাজই। সে যদি 1500 রিয়াল বেতন পায়, দেখা গেছে প্রতি মাসে এভাবে আরও 1500-2000 টাকা ইনকাম করে, কারণ এখানে সে যা পায় এগুলা বিক্রি করার সিস্টেম এখানে আছে। এই হইতেছে আমার পাশের সেই মসজিদটা। আমি আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই, এই যে দেখুন, এই সমস্ত মসজিদ কিন্তু অনেক বড়, দেখে হয়তো ছোটো মনে করা যাইতেছে।